শান্তির চ্যাম্পিয়ন হয়েছিলেন, এখন জালিয়াতির চ্যাম্পিয়ন হয়েও একটা ঝলমলে পুরস্কার এই দেশের প্রাপ্য হয়েছে কি? মানে জিনিসটা কি? পাসপোর্টের কথা উনি বলছেন, বাংলাদেশের পাসপোর্টের মান কম, বাংলাদেশের অনেক দেশে ভিসা পায় না, এর জন্য মূলত জালিয়াতির প্রসঙ্গ সামনে এনেছেন প্রধান উপদেষ্টা। হয়তো পাসপোর্টের জালিয়াতির প্রসঙ্গ সামনে এসে তিনি বলেছেন, আবার একটু বোর্ডের দিকে তাকাই, বাংলাদেশ একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন। এখন আমাদের সবার জানা আছে হয়তো, তবু আমি বলবো বাংলাদেশ পৃথিবীতে চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতিতে। বাংলাদেশ পৃথিবীতে জালিয়াতি চ্যাম্পিয়ন না, পাসপোর্টে জালিয়াতি করে। আপনি যেই আরো যেসব দেশে ঘুরছেন ওইসব দেশে জালিয়াতি চোখে দেখেন? একবার ব্রিটিশ মিউজিয়ামে যায়েন তো, ওইটার মধ্যে ব্রিটিশ কি কি জিনিস আছে। মানে আপনি যখন জাতি ধরে কথা বলবেন, সেটা কি জাতির জন্য খুব আদমরাদের ঘা মেরে তুই বাঁচা হয় না? কি হয় আসলে, কি বুঝাতে চান আপনি? জনবহুল বাংলাদেশের অভিবাসন কর্মসংস্থানের অন্যতম একটা পথ, যেটা গত 1.5 বছরে আরো বেশি অবরুদ্ধ হয়ে গেছে, এটা সবাই জানে। সেই দায়টা আবার এই সরকার নিতে রাজি না, তাই যাবতীয় দোষ জনগণের কাঁধেই চাপিয়ে দিলেন ডক্টর ইউনূস, ঠিক না? ডক্টর ইউনূস মানে আরেক ডক্টর, আরেক পিএইচডি, মানে আমরা যে একটা কিরকম একটা পিএইচডিদের বলবো কি আর কি, খালি ডক্টরেটে ধুল পরিমাণ আরেক ডক্টর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে নিয়ে আমেরিকা ডিল করছেন, ট্রাম্পে ডিল করছেন, বাড়তি শুল্ক কমিয়ে এনেও সাফল্য দিয়েছেন। বিনিময়ে কি কি দিচ্ছেন আমরা তা জানি না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ভিসা নীতির ফাড়া থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারছে না ডক্টর খলিল। এক্ষেত্রে নোবেল জয়ী ডক্টর ইউনূসও তার কোনো ক্যারিশমা দেখাতে পারছেন না কেন? ডক্টর ইউনূস নিয়ে আমেরিকা না হলেও মালয়েশিয়া নিয়ে বড় আশা ছিল আমাদের, কারণ সেখানকার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নাকি তার নাকি বলা তো ঠিক হবে না, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখে আমরা অনেকবার শুনছি যে আনোয়ার ইব্রাহিম তার খুবই বন্ধু, একেবারে যাকে বলে হচ্ছে গলায় গলায় খাতিরওয়ালা বন্ধু। ডক্টর ইউনূস ক্ষমতা আসার পর তিনি সবার প্রথম ঢাকায় এসে অন্তর্বর্তী সরকারকে এক ধরনের বৈশ্বিক স্বীকৃতি এনে দিয়েছেন। হইতে পারে ডক্টর ইউনূস ছাড়া অন্য যে কোনো লোক হইলে হয়তো শেখ হাসিনা সরকারকে তাড়ানোর পর আমরা এই দেশে থাকতেই পারতাম না। ডক্টর মোহাম্মদ ইউনূস নিশ্চয়ই আমাদের এরকম একটা কাজ করছেন, সেটা আমরা জানি না। ডক্টর ইউনূস যেহেতু আছেন, ডক্টর ইউনূস না থাকলে কি হইতো সেটা তো আর আমরা পরীক্ষা করতে পারবো না। কিন্তু আমাদেরকে এরকম একটা ধারণা দেওয়া হয়েছিল যে জনশক্তি রপ্তানির অন্যতম দেশ মালয়েশিয়ার দরজা আমাদের জন্য এরকমভাবে খুলে যাবে যে আমরা মালয়েশিয়াতে লোক আমাদেরকে নেয়ার জন্য কারাকারি করতে থাকবে। কিন্তু ফ্যাক্ট কি জানেন? মালয়েশিয়ার দরজা এখনো বন্ধ, এখনো কিন্তু খোলা না। খোঁজ নিয়ে দেখেন মালয়েশিয়া যাইতে হলে কি করতে হয়, মালয়েশিয়া যাইতে হলে কাদের সাথে যোগাযোগ করতে হয়। যাই হোক, এই কথা যখন বললাম তখন আরেকটা জিনিসের দিকে আপনাদের একটু নজর ফেরায়। ক্ষমতা ছাড়ার পর ডক্টর ইউনূস নিজেই জনশক্তি রপ্তানি ব্যবসায় নামবেন, সরকারে থাকার সুবিধা নিয়ে এই বিষয়ে লাইসেন্সও নিয়ে রেখেছেন। তার প্রতিষ্ঠান আদম ব্যবসায়ীদের মতো হবে না, জালিয়াতি করবে না, স্বচ্ছতার সঙ্গে কাজ করবে, রেমিটেন্স বৃদ্ধিতে ভূমিকা রাখবে, এই প্রত্যাশার কথা জানায় রাখলাম। কিন্তু যদি তখন আবার ব্যর্থ হয়, তখনও কি আমাদেরকে বলা হবে সেইটাও নিশ্চয়ই ডক্টর ইউনূস আমাদেরকে জানিয়ে রাখছেন। আমাদেরকে বলা হবে আমরা জালিয়াতিতে সারা পৃথিবীতে চ্যাম্পিয়ন। যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা আর না বলি। আমি ঠিক করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারকে নিয়ে আর কথা আর বলবো না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের আয়ু আছে আর 14 দিন। কেউ হয়তো বলতেছেন যে না, এই সরকারের পরে একটা গণপরিষদ অ্যাসেম্বলি গঠিত হলে সেইটারও কি সরকার প্রধান এই সরকার থেকে যাবেন? আমার কাছে তা মনে হয় না। আমার কাছে মনে হয় যে 12 ফেব্রুয়ারি যখন নির্বাচন হবে, তারপরে নির্বাচনের ফল যাই হোক না কেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আর সরকারে থাকছেন না, সরকার প্রধান থাকছেন না, সেটি একদম প্রায় নিশ্চিত করেই বলা যেতে পারে। এইটা ভেবে এখন আমার এইটাও বলা উচিত যে আমি যেহেতু এস্টাবলিশমেন্টে যারা আছে তাদের সমালোচনা করি, বা তাদের সমালোচনা করা আমার উচিত বলে আমি মনে করি, সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটু ছাড় দেওয়া উচিত। শুধু জালিয়াত বলছে বলে একটু গায়ে লাগলো, গায়ে লাগারও একটা কারণ আছে, হয়তো এটা কিছুটা সত্য, সেই জন্যই গায়ে লাগছে। আমরা সবাই জালিয়াত, ডক্টর মোহাম্মদ ইউনূস জালিয়াত কিনা ওইটা বোঝার জন্যই আসলে আমি এটা বলতে চাইছিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জালিয়াত বলেন তখন উনি নিজেরই ইনক্লুড করেন কিনা, যখন উনি খেলোয়াড় বলেন তখন উনি নিজেকে ইনক্লুড করেন কিনা, নাকি একটা দূর থেকেই দেখেন কিছু সংখ্যক কতিপয় জালিয়াত মানুষ বা কতিপয় খেলোয়াড়দের একটা দেশ, এরকম দেখেন তিনি। পরের প্রসঙ্গটিতে বলি যে প্রজাতন্ত্রের কর্মচারীদের গণভোটে হ্যাঁর পক্ষে প্রচার শাস্তিযোগ্য অপরাধ, নির্বাচন কমিশন বলেছেন। আমি উচিত কথায় এবং
এর আগে যত প্রশ্ন করার বা টেলিভিশনের সামনে আসার সুযোগ পেয়েছি, আমি কিন্তু বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের এই যে জুলাই সনদের পক্ষে বা গণভোটের পক্ষে হ্যাঁ বলার অধিকার আছে। হ্যাঁ বলার অধিকার আছে মানে কি, তারা যেহেতু এই সংস্কার করার ব্যাপারটা তাদের এজেন্ডায় ছিল, তারা সংস্কার করেছে, সেই সংস্কারটা হবে কি হবে না সেটা গণভোটের ক্ষেত্রে তারা তাদের পক্ষে প্রচারণা করতে পারে, এটা আমার কাছে মনে হয়েছে। উপদেষ্টাদের, প্রধান উপদেষ্টাকে আমার কাছে মনে হয়েছে যে আমি নিজেও, যদিও আমি আমার বলা না বলাতে কিছু আসা যায় না, কিন্তু আমি নিজেও বলছি যে গণভোটে হ্যাঁ দেয়াই উচিত। গণভোটে আমি সংস্কারের পক্ষে বা হ্যাঁর পক্ষে আমার অবস্থান ছিল। কিন্তু দেখেন নির্বাচন কমিশন খুব ইন্টারেস্টিং, নির্বাচন কমিশন বলছে প্রজাতন্ত্রের কর্মচারীদের গণভোটে হ্যাঁর পক্ষে প্রচার শাস্তিযোগ্য অপরাধ। নির্বাচন কমিশন মানে নির্বাচন কমিশনে ঘুম কবে ভাঙলো? আমরা তো দেখলাম যে প্রজাতন্ত্রের পয়সায়, মানে রাষ্ট্রের পয়সায় বিভিন্ন মন্ত্রণালয়ে টাকা খরচ করে এই গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। এই নারী ও শিশু মন্ত্রণালয়, মানে মহিলা ও শিশু মন্ত্রণালয় যেটাকে বলে, তারা দেখি গান বানাইছে এক বিখ্যাত চিত্র পরিচালকের দিয়া। সেই চিত্র পরিচালকের গানে দেখি তালে তালে সবাই কথা বলে। আমরা কতজন সচিব রে, মানে আমার এগুলি গণা থাকে না, আমি 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 নিজের চোখে দেখছি যে একজন সচিব এই গণভোটে কেন হাঁ দেওয়া উচিত সেটা নিয়ে কথা বলতেছেন। আমি আমি একদম স্পষ্ট জানি যে আমার বন্ধুরা যারা সরকারি কাজে আছেন, যারা সরকারি কর্মকর্তা, তাদেরকে বলা হয়েছে যে আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে হ্যাঁ কিভাবে ভোট দিবে সেটা নিয়ে একটু করে বলেন। বলছেন তো, এখন আপনি নির্বাচন কমিশন এতদিন পরে আইসা, এই তৎপরতা কিন্তু চলতেছে গত 15, 20, 25 দিন ধরে, এখন আপনি নির্বাচন কমিশন আইসা হঠাৎ করে বলতে শুরু করলেন যে এই গণভোটের পক্ষে প্রচার শাস্তিযোগ্য অপরাধ। কাহিনী কি? আর গণভোটে প্রচার শাস্তিযোগ্য অপরাধ যদি মানে কি বলে প্রজাতন্ত্রের কর্মচারীদের হয়, উপদেষ্টাদের কাহিনী কি? উপদেষ্টারা কি বলে? উপদেষ্টারা হ্যাঁ দিতে বলে কেন? ডক্টর ইউনূস কি বলে? ডক্টর ইউনূস হ্যাঁ দিতে বলে কেন? নাকি ডক্টর ইউনূস প্রজাতন্ত্রের কর্মচারী না? না তো মনে হয় প্রজাতন্ত্রের কর্মচারী তো না। ও প্রজাতন্ত্রী কি আসলে? এর উপদেষ্টারা প্রজাতন্ত্রী কি? শফিক সাহেব কি আসলে? বেতনটা কেমনে হয়? এ হ্যাঁ দিতে বলে কেন? বলে আমি আগেই বলছিলাম যে এই যে গণভোটে হ্যাঁ বা না, এইটা তো কেউ না দিতে বলে নাই। আজকে দেখলাম তারেক রহমান সাহেব স্পষ্ট বলে দিচ্ছেন যে গণভোটে আপনারা হ্যাঁ দেন। কোথায় গিয়া জানি ওই প্রচারণা যখন এর মধ্যে বলে দিচ্ছে যে এর মধ্যে হ্যাঁ দেন, তাহলে তারেক সাহেব বলতেছেন, শফিক সাহেব বলতেছেন, এনসিপি বলতেছে, তারপরে হচ্ছে সরকার বলতেছে। এখন আইসা নির্বাচন কমিশনের মনে হইলো প্রজাতন্ত্রের কর্মচারীদের হ্যাঁ ভোট দিতে বললে সেটা শাস্তিযোগ্য অপরাধ হবে? কিরকম ভাই, আপনারা কি ঘুমান নাকি আপনারা অপেক্ষা করেন, বাতাস দেখেন? আপনাদের একটা আবহাওয়া অফিস আছে সাইড করে ধরে, যে কোন দিকে বললে কি হবে, কে আপনাদের কম গালি দিবে সেটার হিসাব করেন? কিরকম নির্বাচন কমিশন আপনারা কিরকম নির্বাচন করবেন? যখন আপনারা মনে করেন যে নির্বাচন করতে গেলে তো আপনাদের নিরপেক্ষতাটা বুঝতে হবে। আপনাদের এই প্রজাতন্ত্রের কর্মচারীদের গণভোটে হ্যাঁর পক্ষে প্রচার শাস্তিযোগ্য অপরাধ কথাটা শুই না আমার কাছে মনে হইল যে আপনারা জানি কিসের একটা ভয়ে থাকেন, কিসের একটা ভয়ে আসেন, কি জানি একটা পুরস্কার চান। এই ইলেকশনটা কইরা আপনাদের এই ইলেকশনটা আপনাদের শেষ অ্যাসাইনমেন্ট হওয়া উচিত। এই অ্যাসাইনমেন্টটা আপনাদের এমনভাবে নেওয়া উচিত যে আপনারা একটা ভালো ইলেকশন করবেন, যে কোনো চোখ রাঙানি, যে কোনো রকম পপুলার বয়ান, সেগুলির বিপক্ষে দাঁড়ায় আপনারা মানুষ যেন ভোট দিতে পারে সেটার ব্যবস্থা করবেন। মানুষ যাতে ভোট দিতে পারে, নিশ্চিন্ত হয়ে ভোট কেন্দ্রে যাইতে পারে সেইটার ব্যবস্থা করবেন। আর কোনো কিছু করা তো আপনাদের আর কোনো দায়িত্ব নাই। আপনারা 29 জানুয়ারি বৃহস্পতিবার সব রিটার্নিং অফিসারদেরকে চিঠি দিয়েছেন। সেই চিঠির মধ্যে আপনারা বলছেন কি, এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ 2025-এর ধারা 21 এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদে 86 অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। আর আরব দেশের দেখি এখন যে আমাদের আর যেসব প্রবাসী ভাইয়েরা থাকেন আরব দেশগুলিতে, তাদের বিভিন্ন রিলস দেখি। এই রিলসের মধ্যে একটা কথা আমার খুব প্রিয় হয়েছে ইদানিং, সেটা হচ্ছে মিয়া মিয়া হচ্ছে 100-তে 100, 100 আউট অফ 100। আপনাদেরকেও বারবার বলতে ইচ্ছা করতেছে মিয়া নির্বাচন কমিশন। তারেক রহমান সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন, সারা বাংলাদেশের মধ্যে নির্বাচনী প্রচারণা করে বেড়াচ্ছেন, বিভিন্ন পথসভায় অংশ নিচ্ছেন। তার পিআর টিম পাশাপাশি বিভিন্ন জায়গায় যে তাকে নিয়ে যেসব লেখা ছাপা হচ্ছে, যেসব সাক্ষাৎকারের কথা বলা হচ্ছে, বা তিনি নিজে যেসব কথা বলছেন, সেগুলি
সামনে নিয়ে আসছেন। এর মধ্যে সবচেয়ে বেশি যে আলোচিত হয়েছে সেটি হচ্ছে যে তারেক রহমানকে টাইম ম্যাগাজিন তাদের 28 জানুয়ারি বুধবার অনলাইন মানে টাইমের অনলাইন সংস্করণে আমরা দেখলাম যে জনাব তারেক রহমানের একটি সাক্ষাৎকার, যেখানে যেটি শিরোনাম দেওয়া হয়েছে এক্সক্লুসিভ বাংলাদেশের প্রডিগাল সান। এখন প্রডিগাল শব্দটি তো একটা মানে নিয়ে অনেক ধরনের গবেষণা চলতেছে। এটিকে আসলে পজিটিভলি ব্যবহার করা হচ্ছে, এটিকে আসলে নেগেটিভলি ব্যবহার করা হচ্ছে। প্রডিগাল শব্দের মধ্যে যেহেতু পিতামাতার থেকে বা প্যারেন্টসের থেকে আলাদা হয়ে কোনো একটা রেকলেস বিহেভ করে একটা সন্তানের বিদেশে চলে যাওয়া, পরে আবার অনুশোচনা করে ফিরে আসার একটা বর্ণনা আছে। এইটা কি নেগেটিভ নাকি এটা পজিটিভ, যে একসময় এখানে দেশ বা মাতৃভূমি থেকে আলাদা হয়ে যাওয়ার পরে যে আবার দেশে ফিরে আসা, সেইটা একটা আলাদা তারেক রহমান, সেইটা কি মিন করা হয়েছে? সেটা নিয়ে নানা ধরনের কথা চালু আসে। সেই জন্য খুব শান্তি করে বিএনপি যারা সমর্থক তারাও আসলে খুব শান্তি করে এইটাকে বলতে পারতেছে না যে দেখেন আমাদের কত ভালো ইন্টারভিউ ছাপা হয়েছে, যদিও কেউ কেউ এইটাকে আসলে শেয়ার দিয়েছেন। কিন্তু টাইম ম্যাগাজিন তারেক রহমানকে নিয়ে কি ইঙ্গিত করতে চাইছে? টাইম ম্যাগাজিন তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী ধরে নিয়ে কি বলতে চাইছে? তারা এটা 3500 শব্দের একটা বিশাল মানে 3500 শব্দের একটা বিশাল আর্টিকেল। এইটার মধ্যে পড়ে যতটুক বুঝলাম আর কি, তারা কি মানে যতটুক বুঝলাম তার চেয়ে অনেক বেশি বুঝলাম না, মানে প্রশ্ন মনের মধ্যে আসলো। তারা কি 2001-2006 সালে জোট সরকারের সময়কে মনে করতে চাইছে? 111 সরকারের সময় তারেক রহমানের লন্ডন গমন, পরে আওয়ামী লীগ আমলে নানা নিষেধাজ্ঞার মুখে দেশে না ফেরা, তাদের পতনের পর বিপুল সংবর্ধনার পরে, পতনের পর মানে কি, মানে পতনের পরপর না, আবার মানে 5 আগস্ট 2024 আওয়ামী লীগ সরকারের পতন ঘটছে, কিন্তু উনি 6-7 আগস্ট আসেন নাই, কিন্তু উনি আসছেন 2024 পেরিয়ে 25-এর পুরোটা পেরিয়ে 25-এর 25 ডিসেম্বরে তিনি দেশে ফিরছেন। বিপুল সম্বর্ধনা পাইছেন অবশ্য। মানে এই বিপুল সম্বর্ধনাটা তার না ফেরা এবং পরে বিপুল সম্বর্ধনা নিয়ে ফেরা, এইটাকে নিয়ে কি তারা শিরোনামটা করেছে? 2001-2006 শাসনকালের অভাব অভিযোগ নিয়ে বিএনপি ওসব পাল্টা যুক্তি দিতে চায়। তারা বলতে চায় 111 সরকার ও পরে আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। ডক্টর ইউনূস সরকার আসার পর খালেদা জিয়া ও তারেক রহমান সহ বিএনপির সব নেতাই মামলা থেকে মুক্তি পেয়েছেন। এটা হয়তো কিছুটা ঠিকও, যে মানে অনেকগুলি মামলা ছিল, যে মামলাগুলি ছিল হচ্ছে মিথ্যা, যে মামলাগুলি আসলে ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তবে পাশাপাশি এই কথাও ঠিক, 2001 আর 2006 জোট সরকারের শাসনামলে এমন অনেক কিছুই করা হয়েছে যার কথা আসলে এখন জোট সরকার আর মনে করতে চান না, একজন আরেকজনকে দোষ দিতে চান। বিএনপির সেই সময়টার কথা মনে হলে জামাতের মনে হয় বিএনপি খুবই একটি দুর্নীতিগ্রস্ত সরকার সেই সময় ছিল। বিএনপির মনে হয় আপনাদের তো 2জন মন্ত্রী ছিলেন সেখানে, আপনারা কিছু বলেছিলেন? জোট সরকারের আমলে 2-একটা জিনিস একটু মনে করে দেই। পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণের মতো পরিবেশ বান্ধব উদ্যোগ ছিল। বিভিন্ন জাতীয় পরীক্ষা নকল মুক্ত করার ক্ষেত্রে বিএনপির সাফল্য ছিল সে সময় বিএনপির সেই সরকারের, কিন্তু সেই সবের ভুলগুলিকে নিয়ে তাদের কোনো আত্মসমালোচনা নেই। কেন তাদের শেষ সময় সংবিধানে থাকা তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ হলো, কেন 111 আসলো, এগুলি নিয়ে বিএনপি যেমন কথা বলতে চায় না, তেমনি আমাদের সুশীল সমাজও সুবিধাবাদী বলে বিগত পতিত দলগুলিকে নিয়েই বেশি সমালোচনা মুখর থাকে। অর্থাৎ এখন তারেক রহমান, বেগম খালেদা জিয়া, তাদের সমালোচনার থেকে যে সরকারটা এখন পতিত, যে সরকারটা এখন নাই, তার সমালোচনাই এখন আমাদের জন্য সবচেয়ে আরামদায়ক। সামনে যে ক্ষমতায় আসবে তাদের দিকে ঝুঁকে থাকাও আমাদের জন্য অনেক আরামদায়ক। সম্ভাব্য প্রধানমন্ত্রীর কাছে গিয়ে আমাদের বাঘা সম্পাদকেরাও যেরকম হাসি, যেরকম আমি কি বলবো, মানে যেভাবে তেল শব্দটা আমি এখনো বলতে চাই না, তেল নিশ্চয়ই তারা জমায়া রাখছেন, কিন্তু হাসিতে তো তাদের মানে আমার আর কিছু বলার নাই আসলে। আমাদের বাঘা সম্পাদকদের কথা আপনারা জানেন। টাইমের প্রতিবেদনে বিএনপি ও তারেক রহমানের জন্য অনেক আশার কথাও আছে। সেখানে বলা আছে বাংলাদেশের মানুষও তার কথায় আস্থা রাখছে বলে মনে হচ্ছে। ডিসেম্বরের শেষ দিকে করা জনমত জরিপ অনুযায়ী তার দল বিএনপির প্রতি সমর্থন প্রায় 70%। অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রধান ইসলামপন্থী দল জামায়াত ইসলামের প্রতি সমর্থন 19%। এটা ধরেই উজ্জীবিত থাকতে পারে বিএনপির কর্মী সমর্থকেরা। টাইমের প্রতিবেদন আবার স্মরণ করিয়ে দিচ্ছে যে 2001 থেকে 2000 সাল পর্যন্ত বিএনপির শাসনামলে দুর্নীতির ধারণা সূচকে টানা 4 বছর বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত করেছিল টিআই।
শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে গিয়ে যে প্রায় 1400 বিক্ষোভকারী প্রাণ দিয়েছেন, তাদের সেই রক্তের বিনিময়ে শেষ পর্যন্ত হয়তো আরেকজন স্বার্থপর অভিজাত ব্যক্তির উত্থান ঘটবে। এটা অবশ্য বিএনপি জোটের এখনকার নির্বাচনী প্রতিপক্ষ জামাত এনসিপির সমালোচনা সামনে এনেছে টাইম। যাই হোক, টাইম ম্যাগাজিনের সেই কথা আমি আর 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 অগ্রসর হতে চাই না, বরং তারেক সাহেবের পডকাস্টের কথা বলি। তারেক সাহেব একটা পডকাস্ট শুরু করছেন, অ্যাটলিস্ট শুরু করছেন বলে আমার কাছে মনে হচ্ছে। সেই পডকাস্টে প্রথম পর্ব আমি দেখছি, যে পডকাস্টে উনি ফ্যামিলি কার্ড নিয়ে বলছেন। উনি ফ্যামিলি কার্ড নিয়ে বলছেন যে উনি 4 কোটি পরিবার আছে, 4 কোটি পরিবারের সবাইকেই ফ্যামিলি কার্ড দিতে চান, এবং যারা যারা এই ফ্যামিলি কার্ড পাবেন তাদের সবাইকে 2 থেকে 2,500 টাকা, সম্ভব হলে তার চেয়ে বেশি, যার প্রয়োজন আছে সে এটাতে নেবেন, যার প্রয়োজন নাই তিনি এটি ফিরিয়ে দিবেন। কার্ড সবার কাছেই যাবে, ডিসির স্ত্রীর কাছেও যাবে, মানে যাদেরই একটি পরিবার আছে টিএনওর স্ত্রীর কাছেও যাবে, ইউএনের স্ত্রীর কাছেও যাবে, এবং সাধারণ যে মানুষ, ভ্যান চালক, রিক্সা চালক, তাদের সবার কাছে যাবে। অর্থাৎ বাংলাদেশে যদি 4 কোটি পরিবার থাকে, সে 4 কোটি ফ্যামিলি কার্ডে যাবে। ইন্টারেস্টিং, তাই না? যার দরকার নাই উনি এটা ফিরিয়ে দিবেন। আমার কাছে কিন্তু এটা মনে হয়েছে যে তারেক সাহেব এটা একদম পিওর, এটা হচ্ছে যে নারীদের ভোট টানার জন্য, ভোট নেয়ার জন্য একটা, আমি কি বলবো, যে একটা 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 টোপ বলবো না, টোপ থাক, টোপ না বলি, একটা বিষয় সামনে রাখলেন যে যাতে নারীরা এই ভোট দিতে উৎসাহিত হন, যে বিএনপি ক্ষমতায় আসলেই বুঝি তারা একটা ফ্যামিলি কার্ড পাবেন। সেই ফ্যামিলি কার্ড দেওয়া আসলে তারা চাইলেই 2,000-2,500 টাকা করে প্রতি মাসে পাবেন, এবং 2,000-2,500 টাকা প্রতি মাসে পেলে সেটা দিয়ে তারা একটা ছোটোখাটো সঞ্চয় করতে পারবেন এবং যা করতে পারবেন, যেটা তারেক রহমান সাহেবের কথা শুনলাম। যেটা শোনার জন্য আশাই ছিলাম যে ভাই আসেন আমরা একটা নর্মাল যোগ বিয়োগ করি। যোগ বিয়োগ হচ্ছে যে ধরেন আপনি 2,000 টাকা করে দিবেন, আমি প্রথমে ধরে নিই আপনি 1 কোটি পরিবারকে দিবেন। 1 কোটি পরিবারকে দিলে আপনার 2,000 টাকা করে দিলে আপনার 2,000 কোটি টাকা প্রতি মাসে। 2,000 কোটি টাকা যদি আপনি প্রতি মাসে দেন, আপনি 12 মাসে দিবেন হচ্ছে 24,000 কোটি টাকা। 24,000 কোটি টাকাকে যদি আমরা একটু রাউন্ড করি, ধরেন এটা 25,000 কোটি টাকা। এই 25,000 কোটি টাকার যে বাজেট, সেই বাজেটের সংস্থান কোত্থেকে হবে সেটাও আপনি ভেবে রাখছেন নিশ্চয়ই। আপনার সোশ্যাল সেফটি নেটের